আর শওকত মোল্লা নিজে 2021 সালে 2রা মে আমার বাড়ি ভাঙচুর করেছিল, বুলডোজার চাপিয়ে দিয়েছিল। সেটা আজকে দেখে আপামর পশ্চিমবঙ্গবাসী সত্যি আজ উল্লাসিত। আজকে আমরা লাড্ডু বিতরণ করেছি মানুষের মধ্যে, মানুষও আবেগ ধরে রাখতে পারেন, তারা নিজেরা উঠে এসে আমরা কি লাড্ডু তাদের হাতে পৌঁছে দেবো, তারা নিজেরা আমাদের হাত থেকে লাড্ডু ছিনিয়ে নিয়ে তাদের উৎসব পালন করছে আজকে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি একেবারে ক্যানিং পূর্বের সেই শওকত মোল্লার হাতে গড়া ইমরান মোল্লার স্বাদের অরণ্যকুল ক্যাফে। আর আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি সেই অরণ্যকুল ক্যাফে কিন্তু ইতিমধ্যে চলেছে একেবারে বুলডোজারের তছনছ রীতিমতো এই অরণ্যকুলের ক্যাফে সমস্ত চতুর্দিকে কিন্তু একেবারে ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে আমরা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যখন পেয়ে গেলাম সেই ক্যানিং পূর্বের বিজেপির এক বলিষ্ঠ নেতা হিসেবে পরিচিত অলি পেয়াদা, তানাকে লক্ষ্য করে যখন এই অরণ্যকুল ক্যাফের একাধিক প্রশ্নপত্র যখন ছুড়ে দেওয়া হলো, সেই প্রশ্নপত্রের পরিপ্রেক্ষিতে কি বললেন অলি পেয়াদা শোনাবো আপনাদের প্রিয় চ্যানেল জনবার্তা টিভির ঝকঝকে সাদা পর্দায়। যেভাবে বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন, এইভাবে ভোট পরবর্তী হিংসা 2021 সালে আমার বাড়ি ভাঙা হয়েছিল, আমার দোকান ভাঙা হয়েছিল। এইভাবে বুলডোজার চালিয়ে শুধু আমার একা না, শতাধিক ক্যানিং পূর্ব বিধানসভা কর্মীদের বাড়িঘরদোর দোকানপাট এইভাবে ভাঙা হয়েছিল, লুটপাট করা হয়েছিল, তার তীব্র নিন্দা জানাই। আজকের এটা দেখে আমাদের আত্মার শান্তি হচ্ছে। একজন মারা গেলে যেমন আত্মার শান্তি কামনা করে আমরা আরোগ্য ধারণ করি, তেমন এই যে ভাঙাটা দেখে আজকের আমাদের আত্মার শান্তি পাচ্ছে। যে বিগত দিনে কিভাবে ক্রিমিনাল রাজত্ব কামে করেছে এই ক্যানিং পূর্ব বিধানসভার মধ্যে, সেটা আপনারা মিডিয়ার মাধ্যমে অতীতে আপনারা জেনেছেন বা শুনেছেন। আচ্ছা, আপনি কি মনে করেন যে যদি ক্ষমতার শাসক গোষ্ঠী থাকতেন অর্থাৎ তৃণমূল, তাহলে এটা কি ভাঙা যেত? যদি বিজেপি গভর্নমেন্ট 4 মে তারিখে না আসতো, তাতে করে এই যেমন বাড়ি এরম বহু বাড়ি এখানে নির্মাণ কাজ হতো, বেআইনিভাবে হতো। তাতে করে আরও যারা বিরোধী আসনে আমরা যারা ছিলাম ভারতীয় জনতা পার্টি, এরম শতাধিক কেন হাজার হাজার বাড়ি ভাঙচুর লুটপাট হতো। তারা থান কিনে রেখেছিল 4 মে যদি ভারতীয় জনতা পার্টি সরকারে না আসতো, প্রতিটা বাড়ি বাড়ি থান পাঠিয়ে দিত, অর্থাৎ সমাধি করবার জন্যে যা যা প্রয়োজনীয় জিনিসপত্র সবটাই পাঠিয়ে দিত এই শওকত মোল্লার নেতৃত্বে। তার পুনরাবৃত্তি এই শওকত মোল্লা একজন ক্রিমিনাল হিসেবে আখ্যা দিয়েছিল। এই বিগত দিনের যে সিএম ছিল, প্রাক্তন সিএম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন, তিনি এই শওকত মোল্লা বাস টার্মিনাল করবার জন্য যখন মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিল, তখন এই মুখ্যমন্ত্রী বলছিল তুই তো ওখানে বোম বন্দুক তো তৈরি করিস, কারখানা আছে তোর ওখানে, তুই বাস টার্মিনাল নিয়ে কী করবি। আর সেই ব্যক্তিকে নিয়ে তিনি আরও এই পশ্চিমবঙ্গকে নিজের হাতে নেওয়ার জন্য বিভিন্ন গুন্ডা বাহিনী কন্ট্রোল করে যেহেতু শওকত মোল্লা, এটাকে নিয়ে তিনি আরও ব্যবহার করে সাধারণ মানুষকে তিনি বেদম মারধর করে। তা আমাদের মতন একজন কার্যকর্তা সাধারণ পরিবারের ছেলে, আমরা মানুষের পাশে থাকার জন্য এসেছি, আমাদেরকে এইভাবে জেল খাটিয়েছিল, নির্মমভাবে বিনা প্ররোচনা জেল খাটিয়েছে। আমাদের কোনো কেস কামারি ছিল না, কেস বলে কি সে জিনিসটা ছিল না, কিন্তু আমাদের অন্যায়ভাবে কেস দিয়ে আমাদেরকেও জেল খাটিয়েছে। বলছে জায়গাটা বেআইনি বলে আজকে সেই ঘোষণায় কিন্তু তোমার সরকারি নোটিশে কিন্তু জায়গাটি ভাঙা হচ্ছে, কিন্তু শওকত মোল্লা বলছে এটা তিনি কিনেছেন। তাহলে তো এই কথাটা যুক্তিসঙ্গত? এটা ভেসল্যান্ড, এটা তো মাতলা নদীর চর, এটা কিভাবে কিনতে পারে? এটা তো কোনো রাইতি সম্পত্তি না যে কিনে নেবে। সেটাই, ভেসল্যান্ডটা সরকারের অধীনে থাকে। সরকার যদি মনে করে যে আমার এখানে বাস্তু দেওয়া, যদি কোনো আদিবাসী ট্রাইব্যুনাল থেকে শুরু করে নিচু স্তরের মানুষদের যদি 1 বিঘা 2 বিঘা করে যদি দেয়, সেটা সরকার গভর্নমেন্ট দেবে। সেটা হাজার হাজার বিঘা। এই যে ক্যাবটা আছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা 20 বিঘা। এটা শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লা তার আমোদ প্রমোদ করবার জন্য এই চায়ের কাপটা করেছে। এবং এই যে সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, সামনে যে জমিটা দেখতে পাচ্ছেন, শওকত মোল্লার মিসেস ভানু মোল্লা, তিনি 500 বিঘা সম্পত্তি নিয়ে তেনার ওই আমোদ প্রমোদ করবার জন্য 500 বিঘা তার সম্পত্তি লেগেছিল। তিনিও মানুষকে বোকা বানিয়ে, মানুষকে জবরদখল করে, উচ্ছেদ করে তিনি এই 500 বিঘা সম্পত্তি তার এখতিয়ারের মধ্যে রেখেছে। তার কীভাবে শক্তি কায়েম করেছিল এই সরকারের আমলে, সেটা আপনারা নিজেরা বুঝতে পারছেন। সেটা নিজের চোখে যদি সরকারটা পরিবর্তন না হতো, তাদের ধোঁয়াশার মধ্যে ছিল। বলছি আজকে যে এই জায়গাটা একেবারেই বুলডোজার আঘাতে তছনছ করে ফাঁকা করে দেওয়া হলো, এই জায়গাটা আগামী দিনে কী হবে? এটা আগামী দিনে এখানে অভয় অরণ্য দিয়ে ঢেকে দেওয়া হবে। পশ্চিমবঙ্গ তথা দেশের পরিবেশ রক্ষার্থে সুন্দরবনের আরেকটা সৌন্দর্য নিয়ে আসবার জন্যে এটা গাছপালা দিয়ে উভয় অরণ্যকে আমরা উপহার দেব। ওই শওকত মোল্লার যে সব অভিযোগ হচ্ছে, বলছে শওকত মোল্লা একটা রাজার ছেলে, ও সব করতে পারে না, একাধিক মানুষ বলছে। দেখুন, রাজার ছেলে 2011 সালে ওনার কি পরিস্থিতি ছিল সেটা পশ্চিমবঙ্গবাসী জানে, তথা ক্যানিং পূর্বের মানুষ জানে। ওনার নিজে তখন চড়ার মতন একটা বাইকও ছিল না, সন্দেহ আছে। উনি যখন বামপন্থী ঘরের ছেলে ছিল, তখন অটো চড়ে যাতায়াত করতো। সে অটো ভাড়া পর্যন্ত দিত না, তার এই বন্দুকধারী মাসেলধারীদের নিয়ে
ব্যবহার করতো। আর তিনি রাজার ছেলে কবে হয়েছে ভাই? তার অতীতে কী ছিল? আপনারা ব্যাংকের পাসবই আপডেট দেন যে 2011 সালে তার সম্পত্তি কী ছিল, আর 2011 সালের পরে এই তোলামূল পার্টি এসে তার সম্পত্তি কী হয়েছে। তার ছেলে, জামাই, তার নাতি পুতি থেকে বিশাল বহুল আরও সম্পত্তি আছে কলকাতা শহরতলিতে। শুধু এখানে নয়, হাজার হাজার বিঘা জমি দখল করে আছে, এটা নয়, তিনি কলকাতা বহুতলে আরও বহুল নির্মল বাড়িও আছে। যেমন ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশে ব্যাংক অ্যাকাউন্ট দেখে তো আমরা চোখ রসগোল্লা হয়ে গেছে। তেমন পুঙ্খানুপুঙ্খ যদি মানে এই শওকত মোল্লার বিরুদ্ধে তদন্ত করা যায়, বিদেশ ব্যাংকেও কত টাকা আছে সেটাও আমাদের মাধ্যমে, আপনাদের মাধ্যমে আমরা এবং পশ্চিমবঙ্গবাসী জানতে পারবে। যে শওকত মোল্লা যে নিজে যেই থানা তৈরি করেছিল, আজ তিনি সেই থানায় আজ তিনি বন্দী হয়ে আছেন, কি বলবেন এই বিষয়ে? এটা তো পাপ বাপকে ছাড়ে না। যেমন ও দুষ্কৃতি কর্ম, আজকের মেয়েদের রেপ করা থেকে শুরু করে অন্যায় অবিচারের পাপ বাপকে ছাড়ে না বলে আজকের জেলের ঘানি টানছে। শওকত মোল্লা যখন ক্ষমতায় ছিল, একা এইসব জায়গায় কোনো মিডিয়া আসতে পারতো না। মিডিয়া হলো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। এদের পশ্চিমবঙ্গ কেন, ভারতের কোনায় কোনায় পৌঁছে যাওয়ার অধিকার আছে। তাদেরকে কিভাবে শ্বাসরোধ করেছিল, আর আমরা ছিলাম একটা বিরোধী পার্টি করবার জন্য। সাধারণ মানুষকেও যদি ওর বিরুদ্ধে কথা বলতো তাকে গোলার রোধ করতো, কণ্ঠ রোধ করতো। এই ছিল শওকত মোল্লা গুন্ডা রাজ কায়েম করেছিল ক্যানিং পূর্ব বিধানসভা তথা এই 15 বছরের সরকার তৃণমূল কংগ্রেস গোটা পশ্চিমবঙ্গকে এইভাবে দোষণ পীড়নের রাজনীতির মাধ্যমে মানুষকে অধিকার হরণ করেছিল, বাক স্বাধীনতা হরণ করেছিল। কাউকে মানে গণতন্ত্র অধিকার যেটা বাক স্বাধীনতা থাকে সেটা বাক স্বাধীনতা ছিল না এই সরকারের আমলে। কিছু খবর পাওয়া যাচ্ছে যে জাহাঙ্গীরকে যেভাবে কোমরে দড়ি বেঁধে ঘুরিয়েছে সেভাবে নাকি শওকত মোল্লাকে ঘোরানো হবে। শওকত মোল্লার ওইভাবে দড়ি বেঁধে যদি না ঘোরায়, আমরা প্রশাসনের কাছে আমরা এখান থেকে আহ্বান করব, আরও 10টা দুষ্কৃতী যেভাবে ঘোরানো হয়েছে কোমরে দড়ি দিয়ে, উচিত শিক্ষা শওকত মোল্লাকেও দিতে হবে। কারণ তিনি মাতৃশক্তিকে তিনিও ব্যবহার করেছে, সেই মাতৃশক্তির সঠিক বিচার পাবে যদি ওনার কোমরে দড়ি দিয়ে ঘোরানো হয়। যেহেতু আমাদের বাড়িতে বুলডোজার চালিয়েছিল, আমাদের বাড়ি ঘর দোকানপাট ভেঙে দিয়েছিল, কত মায়ের শাখা চুড়ি ভেঙে দিয়েছিল, কত মায়ের শক্তিকে হরণ করেছিল। তার জন্য আমরা এখান থেকে আপনাদের মাধ্যমে আওয়াজ তুলতে চাই, আর 10টা দুষ্কৃতী যেমন কোমরে দড়ি বেঁধে ঘোরানো হয়েছে, শওকত মোল্লাকে কোমরে দড়ি বেঁধে ঘোরালে আমাদের আত্মার শান্তি পাবে। এটা তো বেআইনি, তো কোমরে দড়ি বেঁধে ঘোরানো বেআইনিটা যদি এটা বেআইনি আমরা মানছি, কিন্তু ও যেভাবে নির্মমভাবে আমাদের ওপর অত্যাচার চালিয়েছিল, স্টিম রোলার চালিয়েছিল, আমরা মনে করব দড়ি কেন, ওর অন্য কিছু দিয়ে আরও কঠিন থেকে কঠিনতম শাস্তি দিলে তারপরে আমাদের আত্মার শান্তি পাবে, ক্যানিং পূর্ব মানুষের শান্তি পাবে। আমরা দেখতে পাচ্ছি যেমন 4 তারিখে ভোট গণনা এবং 9 তারিখে সরকার গঠন, তারপরে তৃণমূল নেতা একের পর এক গ্রেফতার এবং প্রচণ্ড দুর্নীতিতে ভাইপোর নাম জড়িয়ে, তাহলে এবারে কি অবশেষে ভাইপোর পালা? ভাইপোর কণ্ঠ সবে মানে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, সময়ের অপেক্ষা। সময়ের অপেক্ষা। তিনি যে লেপসান বাউন্সে তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ আছে, তার যে কয়েকশো কোটি কোটি টাকা বিদেশ ব্যাংকে ট্রান্সফার করেছে, এবং তার মিসেস যে ওই বিমানবন্দরে কয়েকশো কেজি মানে সোনা তিনি ধরা পড়েছিল, সেটা আমাদের নজরে আছে। সেই সময় সরকার ছিল তোলামূল, সেই সময় সঠিক বিচার পাইনি। এখন সেই সঠিক বিচারটা পাওয়ার অপেক্ষায় আছি এই নতুন সরকারের আমলে। যে মাঠের জায়গা বিক্রি করে এমন অভিযোগ উঠছে যে সরকারি জায়গা, সে যা মাঠের জমি জায়গা মাটি বিক্রি করে খেয়েছে, কি বলবেন? সে মাটি কেটে খাল করেছে, বড় নদী করেছে। দেখুন, এটা মানে এটা মাতলা নদীর চর, এখান থেকে মাটি কাটা হয়নি, গাছও কাটা হয়েছে। এখানে 100 বিঘা জমি গাছ কেটে এদের নিজেদের দখলে নিয়ে ভেড়ি বানিয়েছে। এখানে যারা মাছেলধারী গুন্ডা বাহিনীরা আছে তাদের প্রত্যেকের 100 বিঘে এরম জমি আছে, তারা ফিশারি করে আছে। আমরা সরকারের কাছে অনুরোধ করব ইমিডিয়েট এই জমিগুলো সরকারের হাতে নেওয়া এবং সরকার বিভিন্ন ডেভেলপমেন্টের কাজে ব্যবহার করা। যেহেতু ক্যানিং পূর্বে অনেকে বেকার যুবক যুবতীরা আজের হাহাকার করছে, যাতে করে এই সমস্ত জায়গায় যদি একটা ইন্ডাস্ট্রি হয় তাতে করে একটা কর্মসংস্থানের জায়গা পাবো, তাতে করে বেকার সমস্যা ক্যানিং পূর্বে থেকে ঘোচাবে।